সোনালী সংলাপে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার সাথে রয়েছে আমার সহকর্মী জুবাই আলম। আজকে তিনটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। একটি হলো হাম নিয়ে, দ্বিতীয় জলাবদ্ধতা, তৃতীয় সড়ক দুর্ঘটনা নিয়ে। জুবাইর, আজকে আপনি তো জলাবদ্ধতা নিয়ে কাজ করেছেন। আসলে জলাবদ্ধতা মূলত কি কারণে হয়? ধন্যবাদ জিয়াউদ হোসেন। জলাবদ্ধতা আসলে মূলত কারণ হয় ড্রেনেজ অব্যবস্থাপনার কারণে। ড্রেনের পড়ে থাকা ময়লা, আবর্জনা, পলিথিন এবং বিভিন্ন ভাঙাড়ি ভঙ্গুর পদার্থ ড্রেনে পড়ার কারণে আসলে মূলত যে পানির যে চলাচলে যে সরবরাহর যে ব্যবস্থাপনা, এটা আসলে সচল থাকলে আপনার এই জলাবদ্ধতা সৃষ্টি হয় না। কি কারণে আমরা দেখেছি কিছু কিছু সিটি কর্পোরেশনের ওয়ার্ড এলাকাতে যেখানে কাউন্সিলরের কার্যালয়ের সামনেই বৃষ্টি শুরুতেই আপনার পানি উঠে যায়। এর মূল কারণ হচ্ছে যে ওখানকার যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে এটা আসলে স্বাভাবিক না। স্বাভাবিক প্রক্রিয়াতে যদি ড্রেনেজ ব্যবস্থা ঠিক থাকতো তাহলে এই জলাবদ্ধতায় জনদুর্ভোগের এই ধরনের সৃষ্টি হতো না আমরা মনে করি। আসলে জলাবদ্ধতা রোধ করার জন্য সরকারের কি কি করণীয় উচিত আপনি মনে করেন? জলাবদ্ধতা নিয়ে আসলে সরকারের মূলত যেটা পরিকল্পনা করতে হবে দীর্ঘমেয়াদী, এবং পরিকল্পনার পাশাপাশি যেই ড্রেনেজ ব্যবস্থাগুলো রয়েছে সেখানে আপনার যে প্রতিনিয়ত যে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বা ড্রেনেজের যে ময়লা আবর্জনাগুলো রয়েছে ড্রেনের পরিষ্কার, এটা আসলে রেগুলার করে গেলেই হয়তো এই আসলে জলাবদ্ধতা দূরীকরণ করা সম্ভব। বিগত বছর থেকে এই বছরে জলাবদ্ধতা কমবে নাকি বাড়বে, সার্বিক বিষয়ে দেখে আপনার কি মনে হয়েছে? এখন সামনে তো সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনারের নির্বাচন। এখন নির্বাচনের পরে তারা কি ধরনের কার্যক্রম করে, আমরা ইতিপূর্বে বিগত বছরগুলো যারা ওয়ার্ড কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছে আমরা সেগুলো দেখেছি, এবং তাদের কিছু কিছু জায়গায় উন্নয়ন হলেও কিছু কিছু জায়গায় এখনো অনুন্নত অবস্থায় রয়ে গেছে। এই কারণে এখন বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। তবে সরকারের যদি সুদৃষ্টি থাকে বা সৎ উদ্দেশ্য থাকে যে জনগণকে এই ধরনের দুর্ভোগ থেকে মুক্তি লাভ করাতে পারে, তাহলে সরকারের খুব আন্তরিকতার মধ্যে দিয়ে বিভিন্ন ওয়ার্ডের যে ড্রেনেজ ব্যবস্থাগুলো রয়েছে এগুলো আসলে সচল করতে হবে, এবং যে খালগুলো রয়েছে খালগুলো বেদখলে আনতে হবে। কারণ কিছু কিছু জায়গায় দখলকৃত দোকানপাট বসানোর কারণে আসলে খালগুলো সংকুচিত হয়ে গেছে, এবং ব্যাপক আকারে যে বৃষ্টির যে পানিগুলো এগুলো আসলে স্বাভাবিক প্রক্রিয়াতে সরবরাহ করতে ব্যর্থ হচ্ছে। এই কারণে আসলে জলাবদ্ধতা হয়। সরকারের আসলে সুদৃষ্টি থাকার প্রয়োজন আমরা মনে করছি। এখন আমরা দ্বিতীয় টপিকে যাই, হাম। আসলে হাম কি? হাম একটা হচ্ছে আপনার ভাইরাসজনিত রোগ। এটা আসলে মাসলসের মাধ্যমে আসলে শিশুদের ছড়ায়। আসলে হাম এত আলোচনা কেন, হঠাৎ করে হাম এত আলোচনা কেন? আপনি হয়তো জানেন যে বেশ কয়েকদিন ধরেই শিশু হাসপাতালগুলোতে বা আপনার মহাখালী কলেরা হাসপাতালগুলোতে শিশু ভর্তি হয়েছে। হামের প্রায় 34 জনের মতন শিশু মারা গেছে আজকে পর্যন্ত, আমাদের কাছে সর্বশেষ তথ্য রয়েছে। এখন এই হামে যে শিশুদের যে নিহতের সংখ্যা যে বাড়ছে এর মূল কারণ হচ্ছে সময় মতন টিকা না দেওয়া। এই টিকাগুলো আসলে ঠিক মতন করে দিলে হয়তো বাচ্চাদের এই হামের সংখ্যা কমে আনা সম্ভব। আসলে সরকারের কি করণীয়, কি করলে হামের রোগ থেকে শিশুরা রেহাই পাবে মনে হচ্ছে? সরকারের তো স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া আছে যে একটা নির্দিষ্ট বয়সে শিশুদেরকে হাম দেওয়া টিকা দেওয়ার বিষয়টা সময় মতন টিকা দিলে, এই টিকাগুলো যদি শিশুরা গ্রহণ করে তাহলে হামের যে রোগাক্রান্ত যে শিশুর সংখ্যা এটা আসলে কমে আসবে। এখন আর অন্য কোনো আলোচনা করতে চান কিনা? আমরা যতটুকু জানতে পেরেছি আপনি সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করতেছেন বেশ কিছুদিন ধরে। এই সড়ক দুর্ঘটনায় আসলে যে আপনার নৌপথ এবং রেলপথ এবং সড়ক পরিবহনের যে দুর্ঘটনাগুলো ঘটেছে, আসলে কতগুলো লোক এই ঈদের আগে নিহত হয়েছে আপনি আমাদেরকে একটু বলেন। বিগত অন্তর্বর্তী সরকারের থেকে এই বছরে কিন্তু সড়কে দুর্ঘটনায় কিন্তু বেশি লোক মারা গেছে, অর্থাৎ 351 জন কিন্তু মারা গেছে, এবং গত অন্তর্বর্তী সরকার থেকে এই বছরে কিন্তু 8.95% মৃত্যুর হার বেশি। কিন্তু এই জায়গায় যারা সড়ক মন্ত্রী রয়েছে তিনি বলেছে গত বছর থেকে এই বছরে কিন্তু ঈদ যাত্রাটা ভালো হয়েছে, কিন্তু বাস্তবে কিন্তু গত বছর থেকে এই বছরে কিন্তু আমরা একটু উল্টোটা দেখতে পেরেছি। আসলে মৃত্যুর সংখ্যাটা বেড়েছে এবং মৃত্যুর হার সংখ্যাটা কিন্তু আমরা বেড়েছে, সেটা কিন্তু আমরা জানতে পেরেছি। আপনি নিশ্চয়ই জানেন যে রেলে কিন্তু বেশ কয়েকটা সড়ক দুর্ঘটনা ঘটেছে, কুমিল্লা সহ আরো বেশ কয়েকটা জায়গায়, সিরাজগঞ্জেও ঘটেছে। এখানে যে আসলে মৃত্যু সংখ্যা বা রেলের অব্যবস্থাপনা সম্পর্কে আপনি কি বলবেন? আসলে এই রেলের অব্যবস্থাপনা আসলে ঈদের সময় কিন্তু দেখবেন কি অনেক মানুষ 2 থেকে 3 কোটি মানুষ ঢাকা ছেড়ে চলে যায়। আসলে সেই সময় তাড়াহুড়া করে পুরাতন রেল গুলো যে মেরামত করে, কিন্তু ওটি ঠিক মতন যদি নজরদারি করা হয়, পুরাতন রেল গুলো দিন রিপেয়ারিং করে দিন রাস্তায় নামায়, আসলে এই দিক দিয়ে যদি কর্তৃপক্ষ যদি নজরদারি বেশি করে এবং একই সাথে দক্ষ কিন্তু প্রশিক্ষণ এবং দক্ষ চালক লাগবে।
পাশাপাশি তো আপনার সদরঘাটের যে লঞ্চ টার্মিনাল, দক্ষিণ অঞ্চলের মানুষের যে যাতায়াতের একটা মাধ্যম, এখানেও কিন্তু আপনার দুর্ঘটনা ঘটেছে। এই ব্যাপারটা আসলে বিআইডব্লিউটি এর প্রতি আপনি কি বলবেন, বা সাধারণ জনগণের উদ্দেশ্যে কি বলবেন? আসলে দেখবেন আপনি যে কয়জন নিহত হয়েছে, দেখবেন 2 থেকে 3 জন কিন্তু নিহত হয়েছে। সাথে সাথে কিন্তু যে কর্তৃপক্ষরা রয়েছে তারা কিন্তু দুটো লঞ্চের রুট বাতিল করে দিয়েছে। আসলে এই জায়গায় কিন্তু যাত্রীদের কিন্তু একটু এই দোষ রয়েছে, যেমনটা ওনাদের কিন্তু সচেতনতার অভাব। তারা নৌকা দিয়ে লঞ্চে উঠতে চায়, আসলে এটা তাড়াহুড়া না করে ধীরে ধীরে যদি তারা কিন্তু লঞ্চে উঠে তাহলে কিন্তু এটা রোধ করা দরকার, এবং আরো সচেতন মালিকের যাত্রীদের কিন্তু সচেতন হওয়া উচিত, এবং যারা ড্রাইভাররা রয়েছে, যারা চালক রয়েছে তাদেরকে কিন্তু সচেতন হওয়া উচিত। তাহলে কিন্তু এটা প্রতিরোধ করা সম্ভব হবে। সেটা আজকের আলোচনা আমাদের এখানেই শেষ। দর্শক এতক্ষণ শুনছিলেন যে সোনালী নিউজের যে বিশ্লেষণ। প্রতি পর্বেই আমরা 3টি বিষয়ের উপরে বিশ্লেষণ করব এবং আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব যে সমাজের যে ঘটে যাওয়া ঘটনাগুলো এবং খুবই হৃদয়দারক বা স্পর্শকাতর মানুষের মনে, এই ধরনের বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।